রাজনীতি ব্যবসা ছাড়াও আছে যে তার রাজনীতিটা ভীষণভাবে আছে। কারণ এই যে জিনিসটা তৈরি হলো যে কুম্ভ বলে মহাকুম্ভ 144 বছর পর, এটা একটা যে ইভেন্ট এবং ইভেন্টের পরে মার্কেটিং, এই ইভেন্ট এবং মার্কেটিং সমানভাবে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান ঘিরে এরা করে যাচ্ছে, সে রাম মন্দিরই হোক, এমনকি সম্ভালে কিভাবে নিচের থেকে মাটি খুঁড়ে মন্দির পাওয়া যাবে, সমস্ত জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটাও একটা কাইন্ড অফ মার্কেটিং মানে রিলিজিয়ন ট্যুরিজম, যেটা এরা বলছে না, যে হিন্দুত্ববাদকে কি করে একেবারে দেশের সঙ্গে জুড়ে দিয়ে ব্যবসা করে এবং মানুষের মধ্যে গুঁজে দিয়ে কি করে ক্ষমতায় টিকে থাকা যায়, এটা প্রথম দিন থেকে করে আসছে। কিন্তু আমি বলতে চাইছি এটা তো আজকের দিনের কথা নয়, এরা যেটা করছে এটা আমরা জানি, এটা তো স্বাধীনতার আগে থেকে বহুদিন আগে থেকে এটা হয়ে যাচ্ছে। এখন সেটা একটা চরম পর্যায়ে গিয়েছে। আর যেটা হয়েছে আমরা দেখলাম যে প্রায়, আমি যা দেখলাম, আমি তো বাইরে ছিলাম, কিন্তু এই যে 31টা মতন পন্টুন ব্রিজ বোধহয় ছিল, তার মধ্যে 4-5টা মতন সাধারণ লোকের জন্য, মানে সাধারণ পুণ্যার্থী যারা যারা এই দরিদ্র জনজাতি সাধারণ মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত লোক, তাদের জন্য। বাকি কারের জন্য? বাকি ক্রিস মার্টিন যাবেন, হ্যাঁ, তারপর ডেকোটা জনসন যাবেন, আম্বানি যাবেন, আদানি যাবেন, ফর দেম, ইট ইজ ফর দেম অনলি। কেন? দুটো কারণে। প্রথমত, ভারতবর্ষে একটা খুব চরিত্রটা পরিস্ফুট হয়ে গিয়েছে যে একদিকে ক্রনি ক্যাপিটালিস্ট এবং সরকার, আরেকদিকে হিন্দুত্ববাদী। এই তিনটেকে মিলিয়ে দিলে যেটা হয়, ভারত এখন ঠিক সেভাবে চলছে, আমরা প্রত্যেকে জানি এটা, উই নো ইট ভেরি ওয়েল। এবারে বলতে পারি যে এই কুম্ভটার ক্ষেত্রে কি হলো, যেভাবে ইভেন্টটাকে করা হয়েছিল, যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, বিজ্ঞাপনটাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল, আজকে যদি যোগীকে সঙ্গে সঙ্গে স্বীকার করতে হতো যে না, লোকে মারা গিয়েছে, একটা এরকম বিপর্যয় হয়েছে, তাহলে এই যে বিজ্ঞাপনের যে জায়গায় উঠেছিল তাকে অতখানি নেমে পড়তে হতো। কিন্তু আমার কাছে একটা খুব উল্লেখযোগ্য বিষয় মনে হয়েছে যে যোগী বলবার আগে প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন করে দিলেন, রাষ্ট্রপতি শোক জ্ঞাপন করে দিলেন। এর মধ্যে একটা প্রচ্ছন্ন রাজনীতি আমি দেখতে পাচ্ছি। কারণ নরেন্দ্র মোদী অন্তত এটুকু ছাড়বেন না, এই নিজের জায়গাটুকু ছাড়বেন না যে যোগী সেখানে তার উপরে চলে যান, বা যেখানে যোগী সারা তিনি বা নরেন্দ্র মোদীর পরেই তার স্থান এসে যায়, এই ধরনের একটা জিনিস করবেন না। অতএব তিনি প্রথমেই শোক জ্ঞাপন করে দিয়েছেন, মানে দায়টা এখন যোগীর, এটা ফ্যাক্ট, এটা একদম পরিষ্কার। যার জন্য যোগী যেভাবে বলেছেন, যেটা বললেন গৌতম বাবু, বা তোমরাও যেটা বলছো, যেভাবে সন্ধ্যেবেলায় বা প্রায় 16 ঘন্টা পরে যেভাবে বললেন, যোগীর এই রূপ আমি দেখিনি। যোগীর এই রূপ একবারই দেখেছিলাম যখন তাকে সেই জেলখানায় বলেছিল এবং সংসদে বলেছিলেন কাঁদতে কাঁদতে, ঠিক সেই ধরনের মনে হচ্ছিল আরেকটু হলেই কেঁদে ফেলবেন, এত তিনি মর্মাহত। কিন্তু বলার পরেই পরে সেন্টেন্সটা কি, মানুষ ব্যারিকেড ভেঙে দেওয়ায় এটা হয়েছে। তার মানে দোষটা কার? দোষটা হচ্ছে এই সব মানুষগুলো, যে মানুষগুলোকে আমরা ডেকে এনেছি, আমন্ত্রণ করে এনেছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বলেছি তোমরা এসো মহাকুম্ভ, এখানে একবার স্নান করলে তোমাদের পুণ্য লাভ স্বর্গলাভ নিশ্চিত, এবং স্বর্গলাভ মোক্ষ লাভ যে কিভাবে হয়তো তো দেখেই দিলাম আমরা। ঠিক একই কথা আমিও বলছি, একদিকে ব্যবসা, একদিকে রাজনীতি, ক্ষমতা ধরে রাখার রাজনীতি, এবং এই যে আমি যেটা বলছি এই ক্যাপিটালিজমের ব্যাপারটা, সেটাও কিন্তু এখানে পরিষ্কার সোফিয়া। এই সমস্ত জিনিসটা এটা একই ভাবে চলছে, এই সমীকরণটা দেখতে পাচ্ছি আমরা। এবারে বলতে পারো এরপরে কি হবে, এরপরে অনেক কিছু করেছেন যোগী, বলেছেন 3 জনের একটা কমিটি করেছেন, তারা 1 মাসের মধ্যে এখন ব্যবস্থা নেবেন, ভিভিআইপি পাস বন্ধ হয়েছে, সবই তো হয়েছে, সব তো বুঝলাম। আগে কেন হলো না? কারণ আগে এই জন্যই হয়নি, কারণ ধরে নেওয়া হয়েছিল এই সমস্ত কিছু হবে না। দিল্লি নির্বাচন আসছে, দিল্লি নির্বাচনের ঠিক আগে মোদি গিয়ে কুম্ভ স্নান করবেন, সেটা একটা কি সাংঘাতিক ইভেন্ট হবে, সারা দুনিয়ার লোক দেখবে, ক্যামেরা চলবে সেখানে। আমার দুর্ভাগ্য লাগে এটাই, দেখো আমরা সাংবাদিকই ছিলাম সারা জীবন, কটা সংবাদপত্র, কটা সংবাদ মাধ্যম এই সব মানুষগুলোর এই যে চরম অবস্থাটা দেখিয়েছি আমরা। কেউ দেখিয়েছে? কোনো মিডিয়া দেখিয়েছে?
কেউ দেখায়নি। শুধু দেখাচ্ছে ওখানে প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কি ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে কিভাবে যোগী চান করছেন। আমরা তো তাই দেখিয়েছি, তাই দেখে যাচ্ছি রোজ সকাল থেকে শুরু হচ্ছে। আর কি দেখছি টেলিভিশনে দেখছি, একদিকে মোদী হাসছেন আর একদিকে যোগী হাসছেন। কি সাংঘাতিক ব্যাপার হচ্ছে। এই তো দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে প্রথম, এই তো দেখতে জানা গেল যে এত বড় একটা ঘটনা ঘটেছে। কটা, আমার তো ধারণা নয় যে আর দুদিন পরে এই জিনিসটা ডাই ডাউন করে যাবে। আমি কোনো জায়গায় দেখতে পাবো না বিশেষভাবে, একমাত্র সোশ্যাল মিডিয়ায় খানিকটা চলবে, যদি চলে। এইটা আমার আরো বেশি দুর্ভাগ্য মনে হচ্ছে। এই যে ফোর্থ স্টেট যাকে বলি, ফোর্থ পিলার যাকে বলি, সেটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো আমার কাছে সবচেয়ে বেশি দুপুরে প্রধানমন্ত্রী এই যে আগে থেকে জানিয়ে দিলেন যে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে এই আমাদের কুম্ভে, সেটা যোগী আদিত্যনাথ স্বীকার করেননি বা বলেননি বা চুপ করেছিলেন, এবং সেটা বলেছেন অনেক পরে। আমি বললামই সেটা। এটা কেন? এটা একটা প্রচ্ছন্ন রাজনীতি আমি দেখতে পাচ্ছি পরিষ্কার। এইটা যেটা অটল বিহারী বলেছিলেন রাজধর্ম পালন করতে, সরাসরি না বলে এটা খানিকটা যেন সেই ধরনেরই বার্তা দেওয়া যে তোমার রাজধর্ম পালন হচ্ছে না। কিন্তু ফারাক হচ্ছে এখানে যে যোগী আদিত্যনাথ এই লড়াইটা কতদূর নিয়ে যেতে পারবে। কারণ যোগী আদিত্যনাথ যে ছেড়ে দেবেন এরকমও কোনো আমি এখনো পর্যন্ত চিহ্ন দেখতে পাচ্ছি না, এখনো দেখিনি। এই জন্য দেখিনি কারণ ইতিমধ্যে তিনি প্রচুর ব্যবস্থা নিচ্ছেন, বলেও দিচ্ছেন কি কি করতে হবে, এবং সাধারণ মানুষের মধ্যে যেভাবে চারিয়ে গিয়েছে এই যে ধর্মীয় একটা চিন্তা ভাবনা, বা যেভাবে চাইয়ে দিতে পেরেছে সেটা সেটা খুব তাড়াতাড়ি সেটা প্রশমিত হয়ে যাবে, সরে যাবে, এটা আমি মনে করি না। আই এম নট অ্যাজ অপটিমিস্টিক অ্যাজ গৌতম লাহিড়ী যে এক্ষুনি যোগী আদিত্যনাথকে সরিয়ে দিয়ে অন্য কিছু হবে, নাও হতে পারে। এবং এর ফলে আবার বলছিলাম যে এর ফলে সঙ্গে সঙ্গেই মানুষের মন পাল্টে যাবে, এটাও আমি খুব একটা মনে করি না। কেন মনে করি না? এই জন্য মনে করি না যে কোনো ধর্মীয় যদি যাকে উন্মাদনা যাকে বলি, সেই উন্মাদনা সৃষ্টি হলে মানুষের মন বিশ্বাসে এত বেশি বিশ্বাসী হয়ে থাকে যে সেখানে খুব একটা যুক্তি তর্ক স্থান পায় না। যে কোনো ধর্মের ক্ষেত্রে, এটা খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে, হিন্দুদের ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আমি দেখেছি। কেন বলছি? যদি দেখো আমাদের যদি যেটা গৌতম বাবু বলছিলেন, গৌতম লাহিড়ী বাবু বলছিলেন যে আমাদের দেশে এটা হয়েছে, বা পার্থবাবু বলেছেন যে সত্যি তাই, এত যদি ধর্মের কারণে মানুষ হচ্ছে, অত সায়েন্টিফিক টেম্পার, বিজ্ঞানের যে চিত্রটা সেটা হচ্ছে না কেন? আমি মনে করি আমেরিকার মতো জায়গায় ডোনাল্ড ট্রাম্প জিতেছেন, সেখানে অ্যাবর্শন একটা বড় ইস্যু হয়েছে, এবং সেখানে কি কি ইস্যু হয়েছে আমরা জানি, একদম ধর্মীয় ব্যাপারেও কতখানি হয়েছে, কিভাবে সেখানে ক্রিশ্চিয়ানিটি কতটা এফেক্ট করেছে, কিভাবে এটা হয়েছে, এর আগেও হয়েছে আমরা দেখেছি। কাজে আমাদের দেশে তো এটা হবে একটা রিলিজিয়াস কান্ট্রি। আমি যেটা এই মুহূর্তে বলতে চাইছি যে যেভাবে একটা ইভেন্ট তৈরি করে মার্কেটিং করা হচ্ছিল সেইটা বন্ধ হলো, সেটা এই মুহূর্তে অন্তত বন্ধ হলো। এইটা একটা আমি বলতে পারি সুলক্ষণ। এই যে সাংঘাতিক ভাবে একটা হাইপ তৈরি করা হচ্ছিল, যে আমি দেখো খুব পরিষ্কার ভাবে ক্রিস মার্টিন এখানে এলেন ডেকোটাকে নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে ওখানে কুম্ভে গেলেন, তারপরে তিনি আহমেদাবাদে গেলেন কি করতে, ফাংশন করতে, এবং সেখানে নরেন্দ্র মোদী কি বার্তা দিলেন যে আমাদের দেশের সব জায়গায় এই ধরনের কনসার্ট করতে হবে। ওয়াই করতে হবে? মানেটা কি? মানে ফরেন ফান্ডিং আমাদের নেই, তাহলে টাকা তো তুলতে হবে, কিছু না কিছু ভাবে তুলতে হবে। এগুলো কে কোত্থেকে টাকা তুলবে? দেশের লোকই টাকা দেবে, তাছাড়া টাকাটা উঠবে কোত্থেকে? যেখানে 9% ফুড ইনফ্লেশন হচ্ছে, যেখানে দৈনিক খাবারের জন্য এইরকম ইনফ্লেশন হচ্ছে, কিন্তু মানুষ ভুলে থাকে। আমি এটা দেখেছি, মানুষ ভুলে থাকে, ধর্মীয় জিগির, ধর্মীয় উন্মাদনায় মানুষ ভুলে থাকে, অনেক দিন ভুলে থাকে। কারণ একটা জিনিস তৈরি হয় মানুষের মধ্যে, এইটার মধ্যে মনে হয় মানুষের যে আমি এমন একটা কিছু পাচ্ছি যা আমি হয়তো এই বাস্তব জীবনে কি আছে, এই ঘর বাড়ি খেতে পাওয়ায় তো আছেই, কিন্তু তার চেয়ে অনেক বেশি পাচ্ছি। এই ঠিক কুম্ভের ক্ষেত্রে, মহাকুম্ভ বলে এই জিনিসটাই তৈরি করতে পেরেছিল। শুধু আমি একটা জিনিসে আশ্চর্য হচ্ছি এখনো, যে এখনো পর্যন্ত কেন এই কেন্দ্রের বিজেপি বা বিশেষ করে বিজেপি মানে
সামগ্রিকভাবে এখনো পর্যন্ত এই ঘটনাটায় কেন নেহেরুকে দোষ দিতে পারছে না, এটা আমার খুব আশ্চর্য লাগছে। নেহেরু 54 সালে করেছিলেন, অতএব এটা কেন নেহেরু দায়ী থাকবেন না? এই ধরনের একটা নিশ্চয়ই একটা কিছু ভাবা হবে, কারণ আমি সংসদে কিন্তু দেখতে পাবো যখনই যেই মুহূর্তে এই প্রসঙ্গ উঠবে, তখন সেই মুহূর্তে ঠিক এক্স্যাক্টলি এই প্রসঙ্গটাই উঠবে 54 সালে কি হয়েছিল। অতএব 54 সালের চেয়ে তো এখন অনেক ভালো হয়েছে, বাকি সব ভুলে দিতে হবে আমাদের। তার মানে আমরা কি করছি? আমরা 54 সালের সঙ্গে আমাদের তুলনা করছি। আমাদের এখনকার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট কিচ্ছু আমরা ভাবছি না। আমরা ভাবছি না আমরা কোথায় পৌঁছেছি, কিভাবে পৌঁছতে পারতাম আরো কোনো জায়গায়। আমরা পিছিয়ে যাচ্ছি, এ তো ফ্যাক্ট। আমরা পিছোচ্ছি কেন বলছি পিছোচ্ছি? কারণ এটা তো ফ্যাক্ট যে আইআইটির মতো জায়গায় কি এডুকেশনের লিস্টে কি কি আসছে, কি কি পড়ানো হবে বলা হচ্ছে, আমরা তো জানি। কোন কোন ধর্মের কি কি অধ্যাত্মবাদ কিভাবে পড়ানো হবে, এটা কিন্তু দর্শন নয়, আমি দর্শনের কথা বলছি না। দর্শন তো একটা অনেক উঁচু ব্যাপার। কি পড়ানো হবে, কেন পড়ানো হবে, সবটাই হচ্ছে এটাই যে একটা কোনোভাবে মানুষের এই যে বোধ বুদ্ধি চেতনাটাকে একটা নিচে রেখে দেওয়া হোক। নিচে রেখে দিলে প্রশ্ন করতে পারবে না। আমি যতদিন তা প্রশ্নহীন আনুগত্য অনেক বেশি দরকার শাসক দলের, বিশেষ করে কেন্দ্রের যে শাসক দল এখন, এবং এমনকি রাজ্যের এই যে ডাবল ইঞ্জিন সরকার যারা চলছে, সেই ডাবল ইঞ্জিন সরকার যে ওখানে কত বড় ফেল করলো, এটা এই জুডিশিয়াল এনকোয়ারিতেও কিছু আমরা জানতে পারবো বলে আমার মনে হয় না। এটা আমি গৌতম বাবুর সঙ্গে একমত, এটা আদৌ আমরা জানতে পারবো না। এবং যদিও জানতে পারি, আমরা দেখবো সবাই এক্সোনারেটেড হয়ে গেছে, মানে তাদের বলা হবে যে তাদের কোনো দোষ নেই। এই দোষটা মূলত হচ্ছে এইসব লোকগুলো যারা কিছু না বুঝে এইভাবে বেড়া ভেঙে ওইখানে ঢুকতে গেল কেন, তারা অন্যায় করেছে। আমি আশ্চর্য আমার লাগবে না যদি দেখা যায় সেই ধরনের কোনো পরিবারের সদস্যদের বিরুদ্ধেও দেশদ্রোহিতার মামলা করে দেওয়া হয়েছে, যে তারা ডেলিভারেটলি এটা করেছে। আমি কোনো আশ্চর্য হবে, আমার আশ্চর্য লাগবে না।